ইউনূস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। সেছাড়াও আরো অনেক লোক ছিল এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনূস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে এবং সেই বৈঠকগুলো অন্তত পক্ষে কয়েকটাতে, যার নাম বললাম, সে উপস্থিত ছিল। তার মানে ইউনূস যে 20 জনকে নিয়ে বৈঠক করেছে আর পিনাকি যে জিনিস, সেটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটা হলো এই অ্যানার্কিস্ট ফরহাদ মজহার, আর একটা এটা পিনাকি। এগুলোর কাজই হলো বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে রাখা, ঝামেলা বাঁধিয়ে রাখা, বাংলাদেশকে অশান্ত করে রাখা। কারণ এই দুজনই, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে এরা আসলে ভারত বিদ্বেষী না, ঠিক, এরা আসলে বাংলাদেশ বিরোধী। তো এই বৈঠকগুলোর পর যেটা বললাম 20 জনের, তারপরে এই যে সেনা অফিসারদের সাথে কথাবার্তা ইউনূস করেছে এবং ইউনূস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্ত ঘাতক আছে, আপনি জানেন, IRA-রও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্ত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেন? মানে ভাড়াটে খুনির সাথে তার কোনো ক্ষুদ্র ঋণের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই সম্পর্ক নাই। তার মানে ইউনূস একটা ষড়যন্ত্রের মধ্যে আছে এবং সেই ষড়যন্ত্রটা হলো -2। -2 মানে আওয়ামী লীগ বিএনপি নয়, -2 মানে জি, এদেরকে মাইনাস করে দিলে তার দলের অস্তিত্ব থাকবে না। জনগণের কাছে এটি আসলে বিশ্বাসযোগ্য করে তোলার মতো আপনি জনগণ তো সবসময়, আমাদের দেশের জনগণ তো খুব সরল সহজ। 24-এ যখন ইউনূস স্নাইপার রাইফেল বাহিনী নামালো, জনগণ কি বুঝেছে? শেখ হাসিনা নামিয়েছে। জনগণ তো এই কথা বলেছেন বাংলাদেশে যে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কিন্তু হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য যেই ধরনের প্রশিক্ষিত লোক, সেটা বাংলাদেশে নাই, সেটা পাকিস্তানে আছে। তাহলে পাকিস্তান থেকে তো এসেছিল স্নাইপার বাহিনী এই বাংলাদেশে, আর স্নাইপার রাইফেল গুলো পাকিস্তান থেকে এসেছিল। সেটা আমার কাছে তো, আমরা ব্রিক থেকে একটা তদন্ত করছি, আমরা রিপোর্ট প্রকাশ করবো 2-3 সপ্তাহের মধ্যে। কাজে ইউনূস যে প্রান্তে গিয়ে হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে, হঠাৎ করে এই যে আমি বললাম যে অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার সাথে কথা বলছে, যেই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগেও ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছে গালাগাল করে, সেটা তো আপনি জানেন। এখন তাকে নিয়ে বৈঠক, মানে এই সমস্ত, এরা সবাই একই সূত্রে গাঁথা সব ষড়যন্ত্রকারী। এরা এখন নতুন ষড়যন্ত্র করছে। মানে সেই ষড়যন্ত্রটা আসলে কি এই মুহূর্তে তাদের যে গোল সেটি কি? ইউনূস বাংলাদেশে ফিরে আসতে চায় ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসতে চায়। এবার আর যেন কোনো নির্বাচনের জন্য চাপ না থাকে, এবার আর যেন কোনো তাকে চাপ দেওয়ার মতো কেউ না থাকে। তাহলে সেটার জন্য একমাত্র পথ হলো -2, সহজ করে শেখ হাসিনাকে মেরে ফেলা, তারেক রহমান সাহেবকে মেরে ফেলা। এবং যদি আন্তর্জাতিক গুপ্ত ঘাতকদের সাথে বৈঠক করে থাকেন, ওয়েগনার গ্রুপের কথা বলছেন বা আইরিশ গুপ্ত ঘাতকদের কথা বলছেন, তারা তাদের টার্গেটটা কি? শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে শেষ করে দেওয়া। এখন তারেক রহমান তো বাংলাদেশে রয়েছেন, সে কিন্তু আরো ওয়েগনার গ্রুপ বা IRA কি দিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারে,
আর বাংলাদেশে তো আমি বললামই কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার, তো ওরাই তো আছে, বাইরের কেউ তো দরকার নাই। বাংলাদেশে কি এই যে যখন 24-এ স্নাইপার রাইফেল নামলো, কারা নামালো? এই অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসাররাই তো এই সমস্ত স্নাইপার রাইফেল চালিয়েছে। এবং তারা তো কেউই তারেক রহমানের উপর খুশি না, তারা তো জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। আমি একদম ইঙ্গিত দিয়ে বললাম কারা তারা। এবং আপনি দেখেন যে বিএনপি সরকারের বিজয়ের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর ওই লোকগুলো যারা ভীষণ ভাবে সক্রিয় ছিল, ওরা ভীষণ ভাবে কথা বলছিল, ওরা চুপ হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে, একজনেরও টু শব্দ নাই। কারণটা কি? কারণ তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এবং আপনি যদি বলতে চান যে আমি তার ইউনুসের ওই রুমে ঢুকে আমি শুনি নাই সে কি বলেছে, কিন্তু এই 20 জন লোক কেন গেল হঠাৎ করে? তারা কি কথা বলেছে? তার সঙ্গে তো যোগাযোগ অনেকে করতেই পারেন, তার নানান ধরনের শুভাকাঙ্ক্ষী আছে, প্যারিসেও রয়েছে, তার তো নানান ধরনের বৈঠক করতেই পারেন। এইটা কি খুব অস্বাভাবিক, নাকি শুধু আমরা এই 20 জন লোকের সাথে যে বৈঠক সেটির মধ্য দিয়ে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করব? ইউনুসের সঙ্গে দেখা করার জন্য তো বিদেশিরা আসেন বললামই, এবং কখনোই সে তার বাড়িতে এত বিপুল সংখ্যক বাংলাদেশিকে এর আগে ডাকেনি, কারণ এটা গোপন বৈঠক। এবং এই যে নাম বললাম পিনাকি ভট্টাচার্য, উনি যে কি জিনিস সবাই জানে, মানে সে তো একটা চরম লেভেলের একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাই না? তারপরে এই যে আরেকজন বাংলাদেশে আছে ইউনুসের লোক ফরহাদ মজহার, সে যতই নাটক করুক যা কিছু করুক, সে তো বেসিক্যালি একটা বাজে লোক, অ্যানার্কিস্ট। এই বাজে লোকগুলো সবগুলো ইউনুসের সাথে আছে, এবং এরা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। আমি জানি তারেক রহমান সাহেব তো আমার কথায় গুরুত্ব দিবেন না, বা ওনার যারা আশেপাশে দিবে না, কিন্তু আপনি যদি একটু গুগল সার্চ করেন, 2019 সাল থেকে আমি বলেছি লিখে যে ইউনুস অভ্যুত্থান করে বাংলাদেশে শেখ হাসিনাকে অপসারিত করবে, এটা তো হয়েছে। আমি বলেছি জিহাদি অভ্যুত্থানই হয়েছিল। এখন বলছি যে এই ইউনুস, যাকে তারেক রহমান সাহেব ভিভিআইপি প্রটোকল দিয়ে রেখেছেন, এই সাপ তাকে ছবল দিবে। বিকজ ইউনুসের লক্ষ্য আবার ক্ষমতায় আসা, ইউনুসের লক্ষ্য তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকা। এই লোভী লোককে তিনি বিশ্বাস করেছেন, লোভী লোককে তিনি মনে করেছেন খুব ভালো, বা হয়তো ভালো হয়ে গেছে। ইউনুসের মতো দুর্বৃত্ত কখনো ভালো হয় না। সে বাংলাদেশে -2 বাস্তবায়িত করবে। তার কারণটা কি সেটা বলে আজকে আমি কথাটা শেষ করব, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সামরিক ঘাঁটি লাগবে, এবং সেই সামরিক ঘাঁটিটা আপনারা ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপ, আসলে সেটা না, চট্টগ্রামের মধ্যে সামরিক ঘাঁটি লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানে করিডোর লাগবেই বার্মার খনিজ সম্পদের জন্য, রেয়ার আর্থের জন্য। এটার কোনোটাই বিএনপি দিবে না, এটার কোনোটাই কোনো রাজনৈতিক দল দিবে না, এটা একমাত্র ইউরোপ দিবে। কাজেই মার্কিন ডিপ স্টেট। কিন্তু তারপরে যাওয়া যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, সেটি তো এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্ত পর্যন্ত বৈরী চুক্তি হলো, জ্বালানি স্মারক সমঝোতা স্বাক্ষর করা হলো, সামরিক চুক্তি হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তাহলে কেন নিউজকে আসতে হবে? বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, এটা তো ফলিত রয়েছে। আমি সেই কথাটাই বলছি যে বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, বা খলিলের মতন একটা লোক, তারা পারপাস সার্ভ করছে। কিন্তু বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, পুরো চট্টগ্রাম জেলায় একটা সামরিক ঘাঁটি হবে মার্কিন। তো এই আজকে যারা ইসলামপন্থী, যারা ইউনুসের পক্ষে কথা বলছে, তারা জানে না যে আমেরিকা যখন এখানে ঘাঁটিটা গাড়বে, এই যে ফরহাদ মজহার আপনার অনুষ্ঠানে বলেছে যে মার্কিন বিরোধিতা মানে ভারতের দালালি, এই ফরহাদ মজহাররা তো দুষ্ট দুর্বৃত্ত লোক। ওরা চায় বাংলাদেশে এসে আমেরিকানরা ঘাঁটি করুক, করে বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করুক, এখানে বাংলাদেশে ঠিক পাকিস্তানিদের মতো অসংখ্য পাপের সন্তান জন্ম দিক। এই ষড়যন্ত্রটা তো বিএনপি পারবে না, এই ষড়যন্ত্র বিএনপি বাস্তবায়িত হতে দিবেও না। এটা বাস্তবায়িত করতে হবে একমাত্র ইউনুস, যে বাংলাদেশের নাগরিক না, যার ফ্রেঞ্চ পাসপোর্ট আছে, এবং সে এটা বাস্তবায়িত করবে। এবং তার সাথে সহযোগী হিসেবে বললাম কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার এবং এবং ফরহাদ মজার ডক্টর ইউনূসের মাধ্যমে যদি এগুলো
যদি না আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার মাধ্যমে সবকিছু করতে চায়, তো সেটি করার জন্য আবার ভয়ঙ্কর খেলার কি প্রয়োজন ছিল? তাহলে তো ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারতেন, নির্বাচনের তো কোনো দরকার ছিল না, এবং সেটি যদি অ্যাভয়েড করার চেষ্টা করতেন, যুক্তরাষ্ট্র থাকতো, ডিপ স্টেট থাকতো, তাহলে তো সেগুলো বাস্তবায়ন করা অসম্ভব কিছু ছিল না। ইউনূসের পক্ষে নির্বাচন না দিয়ে অ্যাভয়েড করা উপায় ছিল না, এই জন্য যে তখন আওয়ামী লীগ আর বিএনপি একখানে হয়ে যেত। দেখেন ইউনূস কিন্তু আরেকটা চমৎকার খেলায় সাকসেসফুল হয়ে গেছে, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা সেটা ইউনূস দিয়েছিল, কাজে আওয়ামী লীগের ক্ষোভটা ছিল ইউনূসের প্রতি। কিন্তু বিএনপি কে দিয়ে ইউনূস তারই কৃত কর্মটাকে আবার লিগালাইজ করিয়ে নিয়েছে। এখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের শত্রু। এখন যদি বিএনপি বিপদে পড়ে, আওয়ামী লীগ মাঠে নামবে না বিএনপির পক্ষ হয়ে। এখন কিন্তু সেই পরিবেশটাও নাই যে নির্বাচন না দিলে মানুষ নেমে আসবে, কারণ বিএনপি তো 90 দিন, 3 মাস, 100 দিন ক্ষমতায় আছে। এখন সেই 100 দিনে বিএনপি কি কি করেছে সবাই দেখতেছে, এবং বিএনপির কোনো অর্জন নেই। বিএনপি যা কিছু করছে সবই স্টানবাজি। তো এটা মানুষ বুঝে গেছে, মানুষের একটা প্রত্যাশা ছিল যে বিএনপি আজকে অনেক ভালো কিছু হবে, অনেক কিছু হবে, কিছুই হয়নি। যে ইউনূসকে তাড়ানোর জন্য মানুষ বিএনপি কে ভোট দিয়েছে, সেই ইউনূস ভিভিআইপি। যে ইউনূসের দুর্বৃত্ত করার জন্য বিএনপি কে ভোট দিয়েছে, সেই দুর্বৃত্তদের যারা ইউনূসের সঙ্গী সাথী, আসিফ নজরুল, তারপরে এই যে ফারুকি টারুকি, এদের কাউকে তো বিএনপি গ্রেফতার করছে না। তো মানুষ বুঝে গেছে যে বিএনপি হলো ইউনূসের একটা কন্টিনিউশন। এখন ইউনূস কিছু করলে মানুষ আর বিএনপির পক্ষে মাত্রায় নামবে না, এবং আমেরিকানরা চেয়েছিল যে বিএনপি কে পচিয়ে দিতে, সেটা সাকসেসফুল হয়ে গেছে। মেটিকুলাস প্লট, মেটিকুলাস ডিজাইনে বিএনপি কে পচিয়ে দেওয়া হয়েছে। এইবার ইউনূস শেষ আঘাতটা হানবে, চূড়ান্ত আঘাতটা হানবে, এবং ইউনূস আবার ফিরে আসবে। দেখে রাখতে পারেন, ধরেও নি যে একবার চরম অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বা যেটা আমরা কল্পনাতেই আনতে পারি না এই মুহূর্তে, যে তারেক রহমানকেও হত্যা করা হতে পারে। ধরে নিলাম যে আপনার সমীকরণ গুলো সব খেটে গেল, তো তারেক রহমান সাহেব না থাকলে বা শেখ হাসিনা না থাকলে তার জন্য ক্ষমতায় বসে যাওয়া সহজ হবে? আরো একটি গণ অভ্যুত্থানের নাটক করে কি তারা ওইভাবে বিশেষ কোনো গোষ্ঠী ইউনিসের ক্ষমতায় বসাতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে নেতাবিহীন তারেক রহমান সাহেব বিএনপির নেতা, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, এনারা ছাড়া সেই দলগুলা দাঁড়াতে পারবে না, সময় লাগবে, অনেক সময় লাগবে। এটাই হলো বাস্তবতা। আর আপনি যে বলছেন যে হঠাৎ করে কি এমন হয়ে গেছে পরিবেশ, তো 24শে জুলাই মাসে কি এমন হয়ে গেছে? একটা কোটা আন্দোলন, কোটা আন্দোলন দিয়ে কিছু হতো না তো। 18 সালে তো এই মির্জাপুর সড়ক নামে একই জিনিস করার প্ল্যান ছিল, পারে নাই। তারপরে যখন কোটায় হচ্ছে না, স্নাইপার নামিয়ে দিল। এখন তারা কি নামাবে আপনি তো জানি না। ওরা তো প্লট করছে, ডেঞ্জারাস প্লট। তারা তো এমন কিছু করে ফেলে যখন হঠাৎ করে মানুষের জনমত সরকারের বিরুদ্ধে তুলে দেয়। এখন সেই ইউনূস কি প্লট করছে বিএনপির বিরুদ্ধে আমরা জানি না, কিন্তু বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনূস করছে, আপনি নিশ্চিত থাকুন। এবং ইউনূস বিজয়ীর বেশে বাংলাদেশে অটোমান সুলতানের মতো আবার ক্ষমতায় ফিরে আসবে, এবং সেটা দীর্ঘমেয়াদী। এটা বিএনপিও জানে না, বোঝে না, বুঝলেও বিএনপি ভাবছে না। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, ইউনূস ক্ষমতায় ফিরে আসছে এবং আসবে, যে কোনো সময় আসবে। এবং কেন আসবে? কারণটা হলো আরাকানে করিডোর লাগবে আমেরিকানদের, চট্টগ্রাম লাগবে সামরিক ঘাঁটি করার জন্য। এটা যদি তারেক রহমান সাহেব কালকে দিয়ে দেন আমেরিকাতে, চট্টগ্রামে সামরিক ঘাঁটি, আরাকান করিডোর, তাহলে ইউনূস আর ফিরে আসবে। সেটা করতে তারেক রহমান সাহেবকে এই ঝুঁকি নিতে হবে, এই ডেডলি গেমটা খেলতে হবে। এবং আপনি নিশ্চিত থাকুন যে এটা করলে বিএনপি খুব নিরাপদ। তাহলে চট্টগ্রাম জেলায় মাটির না, একটা সামরিক ঘাঁটি এবং আরাকান করিডোর, এই দুটো দিয়ে দিলে তখন বিএনপি শক্তিশালী হয়ে যাবে। এবং তখন বিএনপির বিরুদ্ধে হয়তো চায়না চলে যাবে, বিএনপির বিরুদ্ধে তো রাশিয়া আছেই, বিএনপির বিরুদ্ধে ভারতও আছে, হয়তো চায়নাও চলে যাবে, তারপর কিন্তু আটে যায় না, আমেরিকা তো থাকবে, বিএনপি টিকে থাকবে। বিএনপি টিকে থাকতে হলে যেটা ইউনূসকে দিয়ে আমেরিকা চায়, সামরিক ঘাঁটি এবং করিডোর দুটো দিয়ে দিলে ওরা সেটাই তার সরকারি বাসভবন করছে। তারেক রহমান সাহেব ইউনূসকে কি মনে করেছে, কি জাদু ইউনূস তারেক রহমান সাহেবকে করেছে সেটা আমি জানি না, কিন্তু তারেক রহমান সাহেব ঠিক হাসিনার মতনই ভুল করছেন। এবং আপনাকে বললাম 28 তারিখে একটা বৈঠক হয়েছে, আরো বৈঠক হচ্ছে, ক্রমাগত বৈঠক হচ্ছে। ইউনূস বসে থাকার লোক না, এবং ইউনূস একটা ভয়ঙ্কর কাল সাপ, সে ছবল দিবে এবং যে কোনো মুহূর্তে দিবে।
আপনি বলছিলেন যে ডক্টর ইউনূস যে বাংলাদেশ ছাড়লেন বা প্যারিসে গেলেন, তিনি গোপনে যাননি, গোপনে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যতগুলো শিডিউল আমরা পেয়েছি দেশের বাইরে যাওয়ার, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে, কবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কয়দিন অবস্থান করবেন, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে গ্রামীণ সেন্টার থেকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। আর যখন তিনি ক্ষমতায় ছিলেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তখন তো তার প্রেস উইং থেকেই জানানো হয়েছে। ক্ষমতা থেকে ছাড়া মানে ক্ষমতা ছাড়ার পরেও গ্রামীণ সেন্টার থেকে তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানানো হয়েছিল। কিন্তু সম্ভবত এই প্রথমবারের মতন তিনি যখন প্যারিস গেলেন, তার আগে সরকারি পক্ষ থেকে হোক, ব্যক্তিগত পক্ষ থেকে হোক, কিংবা গ্রামীণ সেন্টার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখান থেকে হোক, কোন ধরনের কোন প্রেস রিলিজ কিন্তু দেওয়া হয়নি। এই যে এটাই কি গোপনে যাওয়া নয়? না, গোপন যাওয়া না, মানে ইউরোপে ঈদের আগের দিন যেন নামাজ পড়তে না হয়, একটা বিব্রত করা অবস্থা, সেই জন্য চলে গেছে। সেই জন্য প্রেস রিলিজ দিলে তো আপনারা বলছেন যে উনি নামাজ না পড়ার জন্য চলে গেছে, তাই না? কিন্তু এটা আসলে প্রেস রিলিজ দিল কি দিল না সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে ইউনূস এবার গেছে ষড়যন্ত্র করার জন্য। এবং প্যারিসে আপনি দেখুন সে যে ছবিগুলো দিচ্ছে, বিভিন্ন বিদেশিদের সঙ্গে বৈঠক করছে, এগুলো তো দিচ্ছে ইউরোপ সেন্টার থেকে। এবং সেই ছবিগুলো তো মানে মানুষকে ভুল ভাল বোঝানোর জন্য, কিন্তু সে ভুল কাজ করছে অন্য কিছু। আর ইউনূস তো একটা দূরে গেছে যে বাংলাদেশে এখন ইউনূসের কোনো গ্রহণযোগ্যতা নাই। সেটা এখন পোস্ট দিলে সেটাতে কমেন্ট অপশন অফ করে রাখে, মানুষ গালামন্দ করে। ইউনূসের উপদেষ্টাদের একই অবস্থা। কাজে ইউনূস জানে যে এই বাংলাদেশে টাকা ফেরত আসতে হবে জবরদস্তি করে, এখানে কোনো কেউ ভালোবাসা দিয়ে আনবে না। আর তবে ইউনূসের কিছু দালাল তো বাংলাদেশে আছেই, যা সব দেশেই সবসময় থাকে। আপনি নিশ্চিত থাকুন, আমি আবার বলছি যে প্রেসিডেন্ট পদে হোক, প্রেসিডেন্ট পদেই যদি ইউনূস ফিরে আসবে, যেদিন ফিরে আসবে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে ক্ষমতাহীন হয়ে যাবেন। উনি ইউনূসের নির্দেশের বাইরে এক পাও ফেলতে পারবেন না। এবং সেটা যদি উনি রাজি হন তারেক রহমান, তাহলে ইউনূসকে উনি প্রেসিডেন্ট বানাবেন। তাহলে ওনার আপাতত আর কোনো বিপদ হবে না। মানে বিএনপিকে সবকিছু হারিয়ে ইউনূসকে সবকিছু দিয়ে দিয়ে সেটা যদি ক্ষমতায় থাকতে চায় বিএনপি পারবে। আদারওয়াইজ ইউনূস শেষ করুন। আদারওয়াইজ যদি বিএনপি ভাবে যে ইউনূস কিছু করবে না, ইউনূসের করার কোনো ইচ্ছা নেই, শেখ হাসিনা ভেবেছিল ইউনূস কিছু করবে না, ইউনূসের কিছু করার ক্ষমতা নাই, কিন্তু শেষ পর্যন্ত ইউনূস দেখিয়ে দিয়েছে ইউনূস কি পারে। একটা লোক 17 বছরের পুরনো সরকারকে ফেলে দিচ্ছে, আর বিজেপি তো এখনো 1 মাস মাত্র 100 দিন হয়েছে, এমন কোনো অর্জনই নাই, প্রচুর আপনার বদনাম আছে। কাজে ইউনূসের জন্য বিএনপিকে ফেলে দেওয়া খুব ইজি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এবার ইউনূস বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে একেবারে নত হয়ে থাকতে হবে, পাওয়ারলেস হয়ে থাকতে হবে অনেকটা প্রধানমন্ত্রী পদে, এরকম? একদম ফেরার সাথে সাথে না, ইউনূস অলরেডি ফ্রান্সে বসে তারেক রহমান সাহেবকে বা ওনার লোকজনকে চরম ভাবে প্রেসার ক্রিয়েট করবে এবং করছে। এবং শেষ কোশ্চেন সেটা হচ্ছে যে ইউনূস প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা রাষ্ট্রপতি হওয়ার জন্য কিংবা প্রধান উপদেষ্টা হওয়ার জন্য যে এত কিছু ঘটেছে, থাকতে পারে সত্যতা, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ডিপ স্টেট বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নানান ধরনের প্ল্যানিং, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা নানান ধরনের নতুন নতুন সমীকরণ দেখতে পাচ্ছি। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের স্বার্থের জায়গা থেকে ইউনূসকে ক্ষমতা আনা হয়েছিল, বা তার আগে এইসব আন্দোলন বা সহিংসতা তাই হয়ে থাকে, তাহলে ইউনূসকে কেন এখন এত প্ল্যানিং এর অংশ হতে হচ্ছে? সেই স্টেট বা যুক্তরাষ্ট্রই তো তারা সব ছক সাজিয়ে তারাই ইউনূসকে ফেরত নিয়ে আসবে, তারাই ইউনূসের মাধ্যমে সব ধরনের যেটা বাস্তবায়ন করবে। বিষয়টা তাই নয়? মানে ডিম আগে না মুরগি আগে, সেই প্রশ্নটা চলে আসছে যে আগে কে, যুক্তরাষ্ট্র ডিপ স্টেট নাকি ইউনূস তার স্বার্থের জায়গা থেকে, কে আগে, কে সবকিছু করছে? দুইজনের পরিপূরক। ইউনূস জানে যুক্তরাষ্ট্রের প্লটটা কি, আর যুক্তরাষ্ট্র জানে ইউনূস কি করবে। আমরা হয়তো দেখছি সাদা চোখে যে ইউনূস সব করছে, তার পিছনে কারা আছে, কি বুদ্ধি দিচ্ছে, সেটা তার আমরা জানি না, জানার সুযোগও নাই। কিন্তু ইউনূসকে পরিচালিত তো ডিপ স্টেট করছে অবশ্যই, এবং তার সাথে পাকিস্তানি আইএসআই আছে, খুবই গভীর ভাবে ইউনূসের সাথে আছে, এবং অন্য আরো শক্তি তুরস্ক আছে। কাজে ইউনূস, আমি আপনাকে আবার বলছি, নিশ্চয়তা দিয়ে বলছি, ইউনূস ক্ষমতায় ফিরে আসবে। এবং এবার সে ক্ষমতায় ফিরে আসবে, সেটা প্রেসিডেন্ট রূপে হোক বা বিএনপিকে উৎখাত করে সুলতান হিসাবে
মানে অটোমান সুলতান হিসেবে হোক, ইউনুস এবার যে ক্ষমতা আসবে তাকে সরানোর যোগ্যতা ক্ষমতা কারণ। ভারত চুপচাপ বসে থাকবে? সেটা তো আমি জানি না। ভারত কি শেখ হাসিনার সময় কিছু করেছিল? করে তো নাই। এবং ভারত কেন চুপচাপ বসে থাকবে না? যদি ইউনুস তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, এবার ক্ষমতায় এসে যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলে, তখন ইউনুস তো তার স্বার্থের কারণে স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। আর ভারত বাংলাদেশকে কিছু করতে পারবে না, করবেও না। ভারতের পক্ষে বাংলাদেশে কিছু করা সম্ভব না। এটা যারা ভাবে যে ভারত এসে বাংলাদেশে কিছু করে দেবে, ভারত বাংলাদেশে কিছু করবে না, করতে পারবে না। কারণ বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে, এটা আপনি জানেন। ভয়ঙ্কর ভারত বিরোধী সেন্টিমেন্ট। যেমন যদি একটা উদাহরণ, একটা কথার কথা, যে ইসরায়েল বাংলাদেশে এসে কিছু করতে পারবে না, করবেও না, কারণ ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট। বাংলাদেশ তো ভারত বিরোধী সেন্টিমেন্ট। বিএনপি সরকার নিজেও আরো ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কাচ্ছে। ভারত বিরোধী সেন্টিমেন্টকে যতই উস্কাবেন, তত পাকিস্তানের লাভ, তত তুরস্কের লাভ, ততই আমেরিকান ডিপ স্টেটের লাভ। এবং ভারত এখানে ইউরোপের ক্ষমতা দখল করলে, বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি হলে বা আরাকানে করিডোর দিলে, ভারত কিছু বলবে না, কারণ ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবার সুন্দর হয়ে যাচ্ছে। তো আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কে কখন কার বন্ধু হবে, কে কখন কি খেলবে, কিছু জানি না, আমিও জানি না, কেউই জানে না। আর আমরা যেটা ভাবি, মনে করি হয়তো যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার জন্য ভারত অনেক কিছু করবে, ভারত শেখ হাসিনার জন্য কিছুই করবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটুকুই যথেষ্ট। শেখ হাসিনা যে তার নিজের যোগ্যতায় রাজনীতিতে ফিরে আসতে না পারেন, ওনার দল ক্ষমতায় ফিরে আসতে না পারে রাজনীতিতে, ভারত তাদেরকে জোর করে পালকিতে চড়াই নিয়ে একটা ক্ষমতায় বসাবে না। বরঞ্চ ভারত চেষ্টা করবে যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, সেটা ইউনুস আসলে ইউনুসের সঙ্গেই রাখবে। সম্প্রতি বাংলাদেশে গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। কারা এরা? কেনই বা তারা দাবি তুলছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক? আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে রয়েছে সেই বিখ্যাত ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণভাবে অপমান করার অভিযোগ উঠেছে। পুরোটা জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি দর্শনের প্রবক্তা যে গরিব মানুষকে আরো গরিব বানিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলে কিভাবে মুনাফা অর্জন করা যায়, সেই মডেলকে তিনি পৃথিবীর সামনে নতুন করে তুলে ধরেছেন, যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ কর্মসূচি। এবং এই ক্ষুদ্র ঋণ কর্মসূচির মডেলটাকে দেখিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকান বন্ধুরা তার জন্য একটি নোবেল জোগাড় করে দেয়, শান্তিতে নোবেল। একজন অর্থনীতিবিদ যিনি মাঝে মধ্যেই অর্থনীতিতে নোবেল পাবেন বলে আশা করতেন এবং সেই অনুযায়ী তদবির লবিং অনেক কিছুই করেছেন, তাকে কিনা 2006 সালে দেয়া হলো শান্তিতে নোবেল, তাও আবার ভাগে। গ্রামীণ ব্যাংকের সাথে তিনি ভাগাভাগি করে শান্তিতে নোবেল পেলেন। তখনই অনেকের কপাল কুঁচকে গিয়েছিল যে শান্তিতে কেন নোবেল দেওয়া হলো। আজকে তো আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি এই শান্তিতে নোবেল পুরস্কারটি কিভাবে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ সংরক্ষণে তার দালালকে দিয়ে ব্যবহার করা হয়। এটা আমরা ভেনিজুয়েলায় দেখছি সম্প্রতি। 2006 সালে ইউনূসকে নোবেল দেওয়া হয়েছিল যাতে 2007 সালে যে বাংলাদেশে একটি পিকুলিয়ার সরকার এসেছিল, সেই সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে 10 বছর বাংলাদেশ শাসন করবে। যা হোক, তখন হয়নি। এবার সেই ইউনূস আবার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশবাসীর সাথে প্রতারণা করে একটি রেজিম চেঞ্জ করে নিজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। এবং এবারও কথা ছিল কমপক্ষে 5 বছর তিনি ক্ষমতায় থাকবেন, উপরে 10-15 যত হতে পারে। এবং এই লক্ষ্যে তিনি নিজে নির্লজ্জের মতো যেমন বলেছেন, তার পক্ষে বিভিন্ন লবিস্ট ফার্মকেও নিয়োগ করেছিলেন। কিন্তু নিয়তির পরিহাস যে 18 মাসের বেশি তার আর ক্ষমতায় থাকা হয়নি। একদম নির্বাচনের সময়, শেষ সময়েও তার কিচেন ক্যাবিনেট নিয়ে ষড়যন্ত্র করেছিলেন নির্বাচন ঠেকিয়ে দিতে, সেটি পারেননি।
এখন ইউনূস চলে যাওয়ার পরে তার নানান অপকর্মের খতিয়ান প্রকাশিত হচ্ছে। সম্প্রতি গঠিত হয়েছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। বাংলাদেশের এই সাংবাদিকরা, নির্যাতিত সাংবাদিকরা, তারা এই ইউনূসের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি করেছে এবং তারা যে খতিয়ানটি আমাদের সামনে তুলে ধরেছে সেটি রীতিমতো চমকে দেওয়ার মতো। আমি একটু দেখে বলবো যে তারা যে তথ্য সন্নিবেশ করে আমাদের সামনে উপস্থাপন করেছে তা বলছে যে ইউনূস সরকার 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে মিথ্যে মামলার আসামি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে যে অর্ধ শতাধিক সাংবাদিককে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে এই 18 মাসে এবং 13 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই খুনি স্বৈর শাসক ফ্যাসিস্ট ইউনূস সরকারের আমলে। এছাড়া 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে। 168 জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরের যে প্রেস ক্লাব রয়েছে সেখান থেকে অসংখ্য সাংবাদিককে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। এই সংগঠনটির কর্মকর্তারা আরো জানাচ্ছেন যে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে ডক্টর ইউনূসের আমলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই এখনো কারাগারে রয়েছেন। এছাড়া বললাম যে 13 জনকে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, শাকিল হোসেন, তাহির জামান, এটিএম তোরাব, প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখুনজি সহ 13 জন সাংবাদিক। এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট আরো জানাচ্ছেন যে ইউনূসের সরকার এসে বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। এমনকি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ইনসাইডারকেও তারা একেবারে ডিলিট করে দিয়েছে। ডক্টর ইউনূস, যিনি বিদেশে কেউ ধরেন এই যে চীনের কয়লা খনিতে মারা গেল বা কোথাও সমকামীদের অধিকার, তা বিবৃতি দিতে একদিন সময় লাগে না, অথচ বাংলাদেশে গণমাধ্যমের গলা টিপে ধরেছিলেন এবং তার একটা চেলা ছিল ডাস্টবিন শফি। সে এমন ভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত যেটা হিটলারের কথা আমাদের মনে করিয়ে দেয়। আরো দুঃখজনক হলো যে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান ডক্টর ইউনূসের দালালি করত, পা চাটত, তাদের কার্যালয়ও কিন্তু রক্ষা পায়নি এবং সেখানে এমন ভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল যে অনেক সাংবাদিকের একেবারে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এখন এই নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট তারা অনেকগুলো দাবি তুলেছে। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা, এগুলো প্রত্যাহার করতে হবে, তাদের যারা কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, বিভিন্ন সাংবাদিক কার্যালয় বন্ধ রয়েছে, ডিইউজে, বিএফইউজে, এগুলো খুলে দিতে হবে, বিভিন্ন প্রেস ক্লাব থেকে যাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে হবে, অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দিতে হবে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই কাজগুলো করতে হবে। এবং তারা অনেকগুলোই দাবি তুলেছে। তো এই পরিসংখ্যান দেখে আমাদের কিন্তু আসলে আটকে উঠতে হয় এবং শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কিন্তু
এই যে বাংলাদেশে ইউনূসের আমলে গণমাধ্যমের স্বাধীনতাকে যে হরণ করা হয়েছিল, সাংবাদিকদের যে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, তা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই আলোচনা সমালোচনা হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু ডক্টর ইউনূসের সেদিকে খেয়াল নেই। বর্তমানে তারেক রহমানের সরকারের আমলেও আমরা খুব একটা পরিস্থিতির উন্নতি দেখছি না। আমরা জোর দাবি করি অবিলম্বে কারাবন্দী এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে এবং তাদের অন্যান্য সকল ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে।